মুম্বাইয়ের রাত কখনো ঘুমায় না, কিন্তু সেই রাতে পানভেলগামী সার্ভিস রোডে এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল। ল্যাম্পপোস্টের আলো রাস্তায় লম্বা ছায়া তৈরি করছিল। দূর থেকে কুকুরের ডাক শোনা যাচ্ছিল, আর মাঝে মাঝে কোনো দ্রুতগামী গাড়ি বাতাস কেটে বেরিয়ে যাচ্ছিল। হঠাৎ এক বিকট শব্দ প্রতিধ্বনিত হল। ব্রেকের চিৎকার, চাকার ঘর্ষণ। একটি চকচকে গাড়ি টালমাটাল হয়ে রাস্তা থেকে ছিটকে গিয়ে ধারের দেওয়ালে ধাক্কা মারল। বিস্ফোরণ এতটাই জোরালো ছিল যে আশেপাশের গাছে বসে থাকা পাখিরা ফুরুত করে উড়ে গেল। গাড়িটি কয়েক ফুট পর্যন্ত ঘষ্টে গিয়ে একেবারে থেমে গেল। কিছু মুহূর্ত সব শান্ত ছিল, যেন পুরো রাস্তা নিঃশ্বাস বন্ধ করে ফেলেছে। গাড়ির ভেতরে গাড়ি চালানো মেয়েটির মাথা স্টিয়ারিংয়ের উপর ঝুঁকেছিল, চোখ বন্ধ। হাত থেকে মোবাইল ছিটকে নিচে পড়ে গিয়েছিল। দরজা ভেতর থেকে বন্ধ হয়ে গিয়েছিল। বাইরে থেকে দেখলে মনে হচ্ছিল যেন গাড়িতে কেউ নেই। হাইওয়ে দিয়ে গাড়ি আসছিল আর চলে যাচ্ছিল, কেউ দাঁড়িয়ে দেখার প্রয়োজনটুকুও মনে করল না। মুম্বাইয়ে সবাই নিজের গন্তব্যে পৌঁছানোর তাড়ায় থাকে। কারো কাছে এত সময় নেই যে অন্য কারো বিপদ দেখে। রাস্তা থেকে একটু দূরে একটা ছোট ধাবা ছিল, সেখান থেকেই ফিরছিল বিক্রম। বিক্রম কোনো শহরের ছেলে ছিল না, সে মহারাষ্ট্রের বিদর্ভ এলাকার এক ছোট গ্রাম থেকে মুম্বাই এসেছিল। বাবার মৃত্যুর পর ঘরের সব দায়িত্ব তার কাঁধে এসে পড়েছিল। গ্রামে পেট চালানো মুশকিল হয়ে পড়ল, তাই সে তার ছোট বোনকে নিয়ে মুম্বাই চলে এলো। দিনে কখনো নির্মাণ কাজে মজদুরি করত, তো কখনো ট্রাকে মাল তোলার কাজ করত। রাতে প্রায়ই হাইওয়ের ধাবায় হাত বাড়িয়ে দিত, যাতে কিছু টাকা বেশি পাওয়া যায়। সেই রাতেও সে ধাবার কাজ শেষ করে ফিরছিল। যেমনই তার নজর রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা সেই ভাঙা গাড়িটির ওপর পড়ল, তার পা নিজের থেকেই থেমে গেল। সে এদিক ওদিক তাকাল, কেউ ছিল না। সে ধীরে ধীরে গাড়ির কাছে গেল। ভেতরে উকি দিতেই বুক ধড়ফড় করতে লাগল। একটা মেয়ে অজ্ঞান হয়ে পড়েছিল। বোনজি, শুনছেন? সে নিচু গলায় ডাকল। কোনো উত্তর এলো না। বিক্রমের কাছে এমন পরিস্থিতি নতুন ছিল না। হাইওয়েতে থাকতে থাকতে সে অনেক দুর্ঘটনা দেখেছিল। বেশিরভাগ মানুষ ভয় কাছেও আসত না, কিন্তু এবার বিষয়টা আলাদা ছিল। মেয়েটি একা ছিল, সাহায্য ছাড়া তার প্রাণ যেতে পারত। সে পকেট থেকে তার পুরনো মোবাইল বের করল, কিন্তু নেটওয়ার্ক দুর্বল ছিল। তারপর সে চারদিকে তাকাল এবং পাশে পড়ে থাকা একটি পাথর তুলে নিল। এক মুহূর্তের জন্য তার হাত থামল। সে জানত যে কাঁচ ভাঙা সহজ হবে না এবং হাতে চোটও লাগতে পারে, কিন্তু সে বেশি কিছু ভাবল না। পাথর কাঁচে গিয়ে লাগল, কাঁচে ফাটল ধরল। দ্বিতীয়বার জোর লাগাল, কাঁচ ভেঙে গেল। হাতে হালকা আঁচড় লাগল, কিন্তু সেদিকে সে খেয়াল দিল না। সে ভেতরে হাত ঢুকিয়ে দরজা খুলল, সিটবেল্ট সরালো এবং খুব সাবধানে মেয়েটিকে বাইরে বের করে আনল। মেয়েটির শ্বাস চলছিল, এটা দেখে সে কিছুটা স্বস্তি পেল। বিক্রম তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্সে ফোন করল এবং জায়গাটা জানাল। যতক্ষণ অ্যাম্বুলেন্স আসেনি, সে রাস্তার ধারে বসে মেয়েটির নাড়ি দেখতে থাকল এবং তার মুখে জলের ঝাপটা দিয়ে তাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করতে থাকল। কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্সের আওয়াজ শোনা গেল। ডাক্তার আর নার্স এলেন, মেয়েটিকে স্ট্রেচারে শোয়ালেন। যাওয়ার সময় ডাক্তার জিজ্ঞেস করলেন, আপনি কি কোনো আত্মীয় হন? বিক্রম না বলে মাথা নাড়ল। না, শুধু রাস্তা দিয়ে যাচ্ছিলাম। ডাক্তাররা তাকে ধন্যবাদ জানালেন এবং অ্যাম্বুলেন্স চলে গেল। বিক্রম সেখানেই দাঁড়িয়ে রইল। কিছু মুহূর্ত সে অ্যাম্বুলেন্সটিকে যেতে দেখল, তারপর চুপচাপ উল্টো দিকে হাঁটতে শুরু করল। না সে নিজের নাম জানাল, না আর কিছু জানার চেষ্টা করল। সে জানত না ওই মেয়েটি কে। সে এটাও জানত না যে সে মুম্বাইয়ের এক বড় এবং প্রভাবশালী পরিবারের মেয়ে। তার কাছে সে ছিল শুধু একজন অজ্ঞান মানুষ, যার সাহায্যের প্রয়োজন ছিল। হাসপাতালের সাদা দেওয়ালের মাঝে সকালের হালকা আলো ছড়িয়ে পড়েছিল। মেশিনের ধীর শব্দ আর নার্সদের পায়ের আওয়াজ সেই ঘরে এক অদ্ভুত পরিবেশ তৈরি করছিল। বিছানায় শুয়ে থাকা মেয়েটি ধীরে ধীরে চোখ মেলল। মাথা ভারী ছিল, যেন কেউ ভেতর থেকে শক্ত করে ধরে রেখেছে। আপনার জ্ঞান ফিরছে, পাশে দাঁড়িয়ে থাকা নার্স বললেন। ঘাবড়াবেন না। মেয়েটি কিছু বলার চেষ্টা করল, কিন্তু গলা ক্ষীণ ছিল। সে বলল, আমি কোথায়? নার্স বললেন, আপনি মুম্বাইয়ের সিটি হাসপাতালে আছেন। কাল রাতে দুর্ঘটনা ঘটেছিল। মেয়েটি চোখ বন্ধ করে নিল। ভাঙাচোরা দৃশ্য তার মাথায় ফিরে আসতে লাগল। দ্রুত গতি, হঠাৎ ব্রেক, রাস্তার আলো, আর তারপর একটা জোরালো ধাক্কা। সে চোখ খুলেই পরের প্রশ্নটি করল,
সে যে আমাকে বাইরে বের করেছিল সেই ছেলেটি কোথায়? নার্স এক মুহূর্তের জন্য থামলেন। আপনি কার কথা বলছেন? সেই ছেলেটি যে আমাকে রাস্তা থেকে তুলল, সে ঠিক আছে তো? তার গলায় অস্থিরতা পরিষ্কার ছিল। হ্যাঁ, সে ঠিক আছে। সেই অ্যাম্বুলেন্সে ফোন করেছিল, কিন্তু সে আপনার সাথে আসেনি। মেয়েটি বিছানার ধার শক্ত করে ধরল। তার হঠাৎ উপলব্ধি হল যে তার প্রাণ বাঁচালো সে নাম না জানিয়েই চলে গেল। ইতিমধ্যে ঘরের দরজা খুলল। বাইরে থেকে কিছু লোক দ্রুত ভেতরে এলেন। নিরাপত্তা রক্ষী, একজন ডাক্তার, আর তাদের পেছনে একজন প্রৌঢ় ব্যক্তি, দামি স্যুট, গম্ভীর মুখ আর চোখে দুশ্চিন্তা। শিবানী, সেই ভদ্রলোক এগিয়ে এলেন এবং মেয়ের হাত ধরলেন। ইনি ছিলেন অমর খান্না, মুম্বাইয়ের নামী বিল্ডার এবং রিয়েল এস্টেট ব্যবসায়ী। মুম্বাইয়ের উঁচু ইমারতগুলোতে তার নাম চলত। পাপা, শিবানীর গলা বুঝে এলো। ভয় পেয়েছিলে না? অমর বললেন। ডাক্তার জানালেন এখন সব ঠিক আছে। শিবানী মাথা নাড়ল, তারপর হঠাৎ বলল, পাপা, যে আমাকে বাঁচালো সে কে? অমর ডাক্তারের দিকে তাকালেন। ডাক্তার জানালেন যে একজন স্থানীয় ছেলে ছিল যে রাতে ধাবা থেকে ফিরছিল, সেই সাহায্য করেছিল এবং চলে গেল। দেখো শিবানী, অমর গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, এমন লোকরা সুযোগের সদ্ব্যবহারও করে। ভালো হয়েছে যে সে বেশি দেরি করেনি। শিবানী অবাক হয়ে বাবার দিকে তাকালো। পাপা, যদি সে না থাকত তবে? অমর কথা ঘুরিয়ে দিলেন। এখন বিশ্রাম করো, এইসব কথার কোনো মানে নেই। কিন্তু শিবানীর কাছে এর মানে ছিল। তার মনে বারবার সেই অজানা চেহারার ছবি আসছিল, যাকে সে পুরোপুরি দেখেনি, শুধু একটা অনুভূতি, একটা ভরসা। সেই দিন সন্ধে পর্যন্ত শিবানীর অবস্থা ভালো হয়ে গিয়েছিল, কিন্তু তার মন অন্য এক দ্বিধায় ছিল। মুম্বাইয়ের জাঁকজমক, বড় ঘর, ২৪ ঘণ্টা মজুদ চাকরবাকর সবকিছু থাকা সত্ত্বেও তার প্রথমবার মনে হল সে কোনো এক অসম্পূর্ণ গল্পের অংশ। বারবার তার স্মৃতির মণিকোঠায় সেই সাধারণ চেহারাটা ঘুরে আসছিল, যে বিনা নামে কিছু না চেয়ে তাকে মৃত্যুর মুখ থেকে টেনে বের করে এনেছিল। শিবানী ডাক্তারকে বলল যে সে সেই ছেলেটিকে খুঁজতে চায়। হাসপাতালের কর্মীরা আশেপাশে খোঁজখবর নিলেন। কিছু লোক জানালেন যে রাতে এক গ্রামের ছেলে ধাবার কাছে কাজ করে, তার নাম বিক্রম, এবং সে তার ছোট বোনের সাথে থাকে। ওদিকে শহরের অন্য প্রান্তে বিক্রমের দিন বরাবরের মতো শুরু হল। খুব ভোরে সে নির্মাণস্থলে পৌঁছল। রোদ চড়ছিল। ইঁট তুলতে তুলতে হাত ব্যথা করতে লাগল। কাল রাতের ঘটনা তার মনে বারবার আসছিল, কিন্তু সে নিজেকে কাজে ব্যস্ত রাখল। সন্ধ্যায় সে যখন ঢাবায় পৌঁছল, তখন ঢাবার মালিক তাকে ডাকলেন। আরে বিক্রম, আজ বড় বড় গাড়ির লোক তোমাকে খুঁজছিল। আমাকে? বিক্রম অবাক হয়ে গেল। হ্যাঁ, বলল কোনো দুর্ঘটনার মেয়েটির ব্যাপারে জিজ্ঞেস করবে। বিক্রমের বুক ধরফর করে উঠল। তার ভয় হলো যে তার ওপর কোনো দোষ চাপিয়ে দেওয়া হবে না তো। সে ভাবনায় পড়ে গেল। কিছুক্ষণ পর ঢাবার বাইরে একটি কালো গাড়ি এসে থামল। সেখান থেকে দুজন লোক নামলেন। তাদের পোশাক আর চালচলন থেকে পরিষ্কার ছিল যে তারা কোনো বড় ঘরের লোক। তুমি বিক্রম? তাদের মধ্যে একজন জিজ্ঞেস করলেন। জি, বিক্রম ইতস্তত করে বলল। তোমার সাথে কিছু কথা আছে। মেয়েটির জ্ঞান ফিরেছে, সে তোমার সাথে দেখা করতে চায়। বিক্রম কিছু মুহূর্ত ভাবল, তারপর বলল, আমি যা করার ছিল করে দিয়েছি, এখন দেখা করার কি মানে? সে তোমাকে ধন্যবাদ জানাতে চায়, লোকটি বললেন। বিক্রম মাথা নিচু করে নিল। ঠিক আছে। হাসপাতালে পৌঁছতেই পরিবেশ বদলে গেল। সেই সাদা দেওয়াল, সেই মেশিনের আওয়াজ। শিবানী যেমনই বিক্রমকে দেখল, সে ওঠার চেষ্টা করল। আপনি? তার চোখ ভিজে এলো। বিক্রম হাত জোড় করে বলল, আপনি ঠিক আছেন, এটাই যথেষ্ট। অমর খান্না পেছনে দাঁড়িয়ে এই সব দেখছিলেন। তিনি বিক্রমকে আপাদমস্তক দেখলেন। সাধারণ পোশাক, ক্লান্ত মুখ। তোমাকে এখানে কে ডাকল? অমর ঠান্ডা গলায় জিজ্ঞেস করলেন। আপনার মেয়ে, বিক্রম শান্ত স্বরে জবাব দিল। অমরের মুখে অস্বস্তি ছিল। দেখো, যা হয়েছে তার জন্য ধন্যবাদ। নিরাপত্তারক্ষী তোমাকে বাইরে পর্যন্ত ছেড়ে আসবে। শিবানী বাবার দিকে তাকালো। পাপা, এ সেই যে আমার প্রাণ বাঁচালো। আর আমরা ধন্যবাদ জানিয়ে দিয়েছি, অমর কড়া গলায় বললেন। বিক্রম চুপচাপ দাঁড়িয়ে রইল। সে কিচ্ছু বলল না। সে শুধু একবার শিবানীর দিকে তাকালো আর বাইরের দিকে এগিয়ে গেল। কিন্তু শিবানীর মন মানল না। সে ঠিক করল যে সে বিক্রমের ব্যাপারে আরও জানবে। পরের দিন সে নিজের স্তরে তথ্য জোগাড় করতে শুরু করল। সে হাসপাতালের এক নার্সের কাছ থেকে ধাবার নাম জানল। তারপর সেখানকার আশেপাশের এলাকার ব্যাপারে খোঁজ নিল। কোনো হট্টগোল না করে সে তার ড্রাইভারকে নির্দেশ দিল সেই জায়গার কাছে থামতে। যখন গাড়ি ধাবার কাছে থামল, শিবানী দূর থেকে বিক্রমকে দেখল। সেই সাধারণ পোশাক, সেই ক্লান্ত মুখ,
কিন্তু চোখে এক অদ্ভুত প্রশান্তি। সে কিছু শিশুকে রাস্তা পার করতে সাহায্য করছিল। এই দৃশ্য শিবানীর মন ছুঁয়ে গেল। সে ড্রাইভারকে বলল, ফিরে চলো। সে সরাসরি সামনে গেল না, সে শুধু দেখল, বুঝল আর ফিরে এলো। সেই দিন তার উপলব্ধি হল যে সাহায্য সবসময় সামনে এসে করা হয় না। ওদিকে বিক্রমের জীবন নিজের গতিতে চলছিল। তার পৃথিবী কোনো হাসপাতালের ঘরের মতো পরিষ্কার আর শান্ত ছিল না। সকাল হতেই সে নির্মাণস্থলে পৌঁছে যেত, যেখানে সূর্য ওঠার আগেই কাজ শুরু হয়ে যেত। সিমেন্টের বস্তা তুলতে তুলতে তার কাঁধ শক্ত হয়ে যেত, কিন্তু সে অভিযোগ করত না। সে জানত যে প্রতিদিনের পরিশ্রম তার আর তার বোনের জীবনকে একদিন করে এগিয়ে নিয়ে যায়। সন্ধ্যা নামতেই সে বোনকে নিতে স্কুলের কাছে যেত, সেই ছোট সরকারি স্কুল যেখানে তার বোন পড়ত। মেয়েটির নাম পারুল ছিল, নামের মতোই ছোট, চঞ্চল আর জীবনশক্তিতে ভরপুর। যেমনই বিক্রম তাকে দেখত, তার সব ক্লান্তি কিছু মুহূর্তের জন্য গায়েব হয়ে যেত। ভাইয়া, আজ ম্যাডাম আমাকে বোর্ডে লিখতে দিয়েছেন, পারুল খুশিতে বলল। বিক্রম হাসল। ভালো করেছ, পড়লেই তো এগোবে। তাদের দুজনের ঘর এক ছোট বস্তি ছিল, যা মুম্বাইয়ের চকচকে ইমারত থেকে অনেক দূরে ছিল। ছাদ দিয়ে জল পড়ত, দেওয়ালে ফাটল ছিল, কিন্তু সেই জায়গায় একটা আপন ভাব ছিল। সেই বস্তি যেখানে বিক্রম প্রতি রাতে এই ভেবে ঘুমাত যে কোনোভাবে যেন বোনের পড়া বন্ধ না হয়। সেই রাতে যখন বিক্রম পারুলের জন্য রান্না করছিল, তার হাসপাতালের দৃশ্য মনে পড়ে গেল। শিবানীর চোখের সেই কৃতজ্ঞতা আর তার বাবার ঠান্ডা দৃষ্টি। সে বুঝে গিয়েছিল যে তারা দুই আলাদা জগতের মানুষ। এদিকে শিবানীও চুপচাপ নিজের লড়াই লড়ছিল। সে তার বাবার কাছে আবার বিক্রমের প্রসঙ্গ তুলল। পাপা, আমি সেই ছেলেটির কথা ভাবছিলাম। অমর খান্না কথা থামিয়ে দিলেন। শিবানী, আমি বললাম না সেই বিষয়টাকে এখানেই শেষ করো? তোমার বিশ্রাম করা উচিত। পাপা, সে আমার প্রাণ বাঁচিয়েছে, শিবানী শান্ত কিন্তু দৃঢ় স্বরে বলল। যদি সে না থাকত তবে আজ আপনি আমার সাথে কথাও বলতেন না। অমর চুপ হয়ে গেলেন। তিনি জানলা দিয়ে বাইরে তাকালেন। তার কাছে এটা ছিল শুধু একটা দুর্ঘটনা, কিন্তু শিবানীর জন্য এটা ছিল জীবন বদলে দেওয়ার মতো এক অভিজ্ঞতা। কিছুদিন কেটে গেল। একদিন সকালে পারুল হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। প্রচণ্ড জ্বর আর ক্রমাগত দুর্বলতা। বিক্রম তাকে পাশের সরকারি হাসপাতালে নিয়ে গেল, কিন্তু সেখানে ওষুধের অভাব ছিল। ডাক্তার কিছু পরীক্ষা লিখে দিলেন, যার খরচ বিক্রমের জন্য অনেক বেশি ছিল। সে বাইরের বেঞ্চে বসে মাথা ধরে ভাবছিল। সেই সময় হাসপাতালের এক কর্মচারী তার কাছে এলেন আর বললেন, আপনার বোনের চিকিৎসা একটা ট্রাস্ট কভার করে নিয়েছে, সব পরীক্ষা আর ওষুধ ওখান থেকেই হবে। বিক্রম অবাক হয়ে গেল। কোন ট্রাস্ট? কর্মচারী কাঁধ ঝাঁকালেন। নাম তো জানানো হয়নি। বিক্রম কিছু বুঝতে পারল না। সে এটাকে ভাগ্য মেনে নিয়ে বোনকে সামলালো। পারুলের চিকিৎসা শুরু হলো। ধীরে ধীরে তার অবস্থা ভালো হতে লাগল। কিছুদিন পর স্কুল থেকে ফোন এলো। পারুলের নাম এক ভালো সরকারি স্কুলে বদলি হয়ে গিয়েছিল, যেখানে সুযোগ সুবিধা ভালো ছিল, ফিসও মকুব ছিল। বিক্রম অবাক ছিল। সে বুঝতে পারছিল না এইসব কিভাবে হচ্ছে। এদিকে শিবানী নিজের ঘরে বসে এইসব রিপোর্ট শুনছিল। তার মুখে কোনো গর্ব ছিল না, শুধু সন্তোষ ছিল। সে তার পাপাকে কিছু জানায়নি। সে জানত যে যদি জানানো হয় তবে সাহায্য বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু সত্য বেশিদিন লুকিয়ে থাকে না। একদিন অমর খান্না জানতে পারলেন যে তার মেয়ে একটি ট্রাস্টের মাধ্যমে কোনো এক গরিব ছেলে আর তার বোনের সাহায্য করছে। তিনি শিবানীকে ডাকলেন। এইসব কি? তিনি কড়া স্বরে জিজ্ঞেস করলেন। শিবানী প্রথমবার মাথা না নত করে জবাব দিল, এই সেই ছেলেটি পাপা, যে আমার প্রাণ বাঁচিয়েছিল। অমরের চোখে রাগ পরিষ্কার দেখা গেল। আমি মানা করেছিলাম না, শিবানী বলল। আমি শুনেও ছিলাম, কিন্তু আমি মনুষ্যত্ব থেকে মুখ ফেরাতে পারি না। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। এই সংঘাত শুধু বাবা মেয়ের ছিল না, এটা ছিল দুই চিন্তাধারার সংঘর্ষ। একপাশে ধনসম্পদ আর সম্মানের চিন্তা, অন্য পাশে মনুষ্যত্ব আর কর্তব্য। শিবানী আরও বলল, পাপা, আপনিই তো আমাকে শিখিয়েছিলেন যে যা সঠিক তা করো, তো আমি সেটাই করছি। অমর খান্নার কাছে কোনো জবাব ছিল না। তিনি চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেলেন, কিন্তু তার মনে একটা প্রশ্ন জেগেছিল। তিনি কি তার মেয়েকে ভুল শিখিয়েছিলেন, নাকি তিনি নিজেই কোথাও পথভ্রষ্ট হয়ে গিয়েছিলেন? অমর খান্নার ঘরে সেই দিন অদ্ভুত এক নীরবতা ছিল। জানলার বাইরে মুম্বাইয়ের সেই একই দৌড়ঝাঁপ ছিল, গাড়ি, হর্ন, মানুষ, কিন্তু ঘরের ভেতরে যেন সময় থমকে গিয়েছিল। শিবানী তার সামনে দাঁড়িয়েছিল,
প্রথমবার দ্বিধাহীনভাবে, ভয়হীনভাবে। তার চোখে সেই দৃঢ়তা ছিল যা অমর নিজের যৌবনে নিজের মধ্যে দেখেছিলেন। কিন্তু আজ সেই দৃঢ়তা তাকে বিঁধছিল। তুমি কেন বুঝতে পারছ না? অমর ভারী গলায় বললেন। এইসব তোমার জন্য ঠিক নয়, পৃথিবী এত সহজ নয়। শিবানী এক গভীর নিঃশ্বাস নিল। পাপা, যদি পৃথিবী সহজ না হয় তবে কি আমাদেরও জটিল হয়ে যাওয়া উচিত? অমর কিছু বলতে পারলেন না। তার মুখে রাগ ছিল, কিন্তু কোথাও না কোথাও এক অস্বস্তিকর ভয়ও ছিল। ভয় এই কারণে যে তার মেয়ে তাকে প্রশ্ন করছিল, আর প্রশ্নগুলো সঠিক ছিল। তোমার ধারণা আছে, অমর আবার বললেন, যে এমন লোকেদের সাথে যুক্ত হলে আমাদের সম্মানে কী প্রভাব পড়ে? শিবানী প্রথমবার তিক্ত স্বরে জবাব দিল। সম্মান সেই রাতে কোথায় ছিল বাপা, যখন হাইওয়েতে লোকেরা গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছিল আর কেউ দাঁড়ালো না? যদি সেই ছেলেটিও এটাই ভাবত, তবে আজ সে বাক্যটি শেষ করতে পারল না। অমরের আঙুলগুলো টেবিলের ওপর শক্ত হয়ে চেপে বসল। তিনি মুখ ফিরিয়ে নিলেন। কথা সেখানেই শেষ হয়ে গেল, কিন্তু দুজনের মধ্যে মতভেদের দেওয়াল দাঁড়িয়ে গিয়েছিল। ওদিকে বিক্রমের মনেও প্রশ্নের ঝড় চলছিল। সে ধীরে ধীরে বুঝতে পারছিল যে পারুলের চিকিৎসা আর স্কুলের পড়ার পেছনে কোনো অদৃশ্য হাত আছে। এক সন্ধ্যায় যখন সে পারুলকে স্কুল থেকে নিতে গেল, তখন স্কুলের এক শিক্ষিকা তাকে বললেন, আপনি খুব ভাগ্যবান, আপনার বোনকে যে ট্রাস্ট দত্তক নিয়েছে তারা বাচ্চাদের ভবিষ্যৎ বদলে দেয়। বিক্রম বাড়ি ফেরার পথে চুপ ছিল। সে দয়া হিসেবে সাহায্য পাওয়া পছন্দ করত না। সে জানত যে সে কখনো কারো কাছে কিছু চায়নি। সেই রাতে সে ঠিক করল যে সত্য জেনেই ছাড়বে। পরের দিন সে সেই হাসপাতালেই পৌঁছল যেখানে শিবানী ভর্তি ছিল। রিসেপশনে খোঁজ নিয়ে তাকে জানানো হলো যে সেই ট্রাস্টের কাগজপত্র এখান থেকেই পাস হয়েছিল। নাম সরাসরিভাবে কারো ছিল না, কিন্তু একটি স্বাক্ষর তাকে বিঁধল, শিবানী খান্না। বিক্রমের মনটা যেন বসে গেল। সে বুঝতে পারল সাহায্য কোথা থেকে আসছিল। সেই সময় নষ্ট না করে শিবানীর সাথে দেখা করতে পৌঁছল। শিবানী তাকে দেখে চমকে গেল। তারপর তার মুখে হালকা স্বস্তি এলো। আপনি ঠিক আছেন? বিক্রম সরাসরি প্রশ্ন করল। আমার বোনের চিকিৎসা আর পড়ার ব্যবস্থা কি আপনিই করেছেন? শিবানী কিছু মুহূর্ত চুপ থাকল, তারপর মাথা নিচু করে নিল। হ্যাঁ। কেন? বিক্রমের গলায় রাগ ছিল না, ছিল শুধু আত্মসম্মান। কারণ আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, শিবানী বলল। আর কারণ আপনার বোনের সেই জীবন পাওয়া উচিত যা সব শিশুর পাওয়া উচিত। বিক্রম গভীর নিঃশ্বাস নিল। আমি সাহায্য এই জন্য করিনি যে বদলে কোনো প্রতিদান পাব। শিবানীর চোখ ভিজে এলো। আর আমি এই সাহায্য প্রতিদান ভেবে করিনি। যদি আপনি না চান তবে আমি সব বন্ধ করিয়ে দেব। বিক্রম কিছুক্ষণ চুপ থাকল, তারপর বলল, যদি সাহায্য বন্ধ করে দেওয়া হয় তবে ক্ষতি আমার বোনের হবে, আমার নয়। আমি সেটা চাই না। দুজনের মধ্যে প্রথমবার সমানে সমানে কথা হলো। না ছিল আমিরি, না ছিল গরিবী, ছিল শুধু মনুষ্যত্ব। কিন্তু এই শান্তি বেশি দিন টিকল না। অমর খান্না জানতে পারলেন যে বিক্রম হাসপাতালে এসেছিল এবং শিবানীর সাথে দেখা করেছিল। সেই সন্ধ্যায় তিনি বিক্রমকে তার অফিসে ডাকলেন। বড় বড় কাঁচ দিয়ে ঘেরা ঘর, দামি চেয়ার আর দেওয়ালে টাঙানো শহরের ম্যাপ। বিক্রম সামনে দাঁড়িয়েছিল, সোজা ও শান্ত। তোমার কি মনে হয়? অমর ঠান্ডা স্বরে জিজ্ঞেস করলেন। যে তুমি আমার মেয়ের ঘনিষ্ঠ হয়ে যা খুশি করতে পারো? আমি কিছুই করছি না সাহেব, বিক্রম জবাব দিল। আমি শুধু সত্যিটা জানতে চেয়েছিলাম। সত্যিটা? অমর ব্যঙ্গ করে বললেন। সত্যিটা হলো এই যে প্রতিটি সাহায্যের একটি দাম থাকে। বিক্রম চোখে চোখ রেখে বলল, আমার কাছে সাহায্যের দাম হলো মনুষ্যত্ব, কোনো সওদা নয়। অমর প্রথমবার অনুভব করলেন যে সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটি দুর্বল নয়। তার কাছে টাকা ছিল না, কিন্তু মাথা নত করার অভ্যাসও ছিল না। তুমি কি চাও? অমর জিজ্ঞেস করলেন। কিছুই না, বিক্রম পরিষ্কার করে বলল। শুধু এটাই যে আমার বোনের পড়া যেন বন্ধ না হয়, আর এটা সাহায্য ভেবে নয়, অধিকার ভেবে করা হোক। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। অমরের মনে হল কেউ যেন আয়না দেখিয়ে দিয়েছে। তিনি জীবনে অনেক সওদা করেছিলেন, কিন্তু এই সওদা আলাদা ছিল। এতে টাকা নয়, চিন্তা বদলাতে হতো। বিক্রম যাওয়ার জন্য ঘুরল। তখনই অমর পেছন থেকে বললেন, যদি আমি বলি যে এই সাহায্য সবসময় চলতে থাকবে, কোনো শর্ত ছাড়াই? বিক্রম থামল, তারপর বলল, তাহলে আমি মেনে নেব যে মুম্বাইয়ে এখনও মনুষ্যত্ব বেঁচে আছে। সেই সন্ধ্যায় অমর খান্না যখন নিজের বাড়ি ফিরলেন, তার পা যেন ভারী হয়ে এসেছিল। শিবানী ঘরে বসেছিল। সে বাবাকে দেখল, কিন্তু কিছু বলল না। অমর ধীরে ধীরে বললেন, তুমি ঠিক ছিলে, আমি ভুল ভেবেছিলাম। শিবানীর চোখ বড় বড় হয়ে গেল। পাপা? আমি আজ সেই ছেলেটির সাথে দেখা করলাম, অমর বললেন।
সে আমাকে সেটা শিখিয়েছে যা আমি হয়তো ভুলে গিয়েছিলাম। টাকা সব কিছু নয়। শিবানী উঠে বাবার কাছে এলো। সে তার হাত ধরল। অমর গভীর নিঃশ্বাস নিলেন। এখন আমরা সঠিক কাজ করব। সেই ছেলেটি আর তার বোনের সাহায্য করব, কিন্তু চুপচাপ নয়, প্রকাশ্যেই। আর শুধু তাদের দুজনের নয়, এমন আরও অনেক শিশুর যাদের প্রয়োজন আছে। শিবানীর চোখে খুশির জল এলো। তার মনে হল যেন এক দীর্ঘ লড়াই সে জিতে নিল। কিন্তু আসল লড়াই তো সবে শুরু হতে চলেছিল, কারণ সমাজ, আত্মীয়স্বজন আর বন্ধুদের চোখে এই সিদ্ধান্ত ছিল অদ্ভুত। এক বড়লোক পরিবার এক গরিব ছেলেকে সাহায্য করছে। লোকে নানা কথা বলতে শুরু করল। অমরের বন্ধুরা তাকে বোঝানোর চেষ্টা করলেন, তুমি ভুল করছো, এমন লোক পরে তোমার কাছেই টাকা চাইবে, আর অনেক গরিব লোক তোমার পেছনে পড়ে যাবে। কিন্তু অমর কারও কথা শুনলেন না। তিনি একটি ট্রাস্ট তৈরির সিদ্ধান্ত নিলেন। নাম রাখলেন নতুন আশা। ওদিকে বিক্রমও নিজের জীবন কাটাচ্ছিল, কিন্তু এখন তার পায়ে এক নতুন বিশ্বাস ছিল। পারুলের পড়া ভালো চলছিল, তার চিকিৎসাও সম্পূর্ণ হয়ে গিয়েছিল। একদিন বিক্রম শিবানীর পক্ষ থেকে একটি বার্তা পেল। তাতে লেখা ছিল, কাল সন্ধ্যায় আমাদের বাড়ি এসো, কিছু জরুরি কথা আছে। বিক্রম ভাবনায় পড়ে গেল, কিন্তু সে যাওয়ার সিদ্ধান্ত নিল। পরের দিন সন্ধ্যায় সে শিবানীর বাড়ি পৌঁছাল। বড় বাংলো, উঁচু গেট, নিরাপত্তারক্ষী, সবকিছুই তার পৃথিবী থেকে আলাদা ছিল। ভেতরে যেতেই সে দেখল অমর আর শিবানী দুজনেই বসে আছেন। একটি টেবিলে কিছু কাগজ রাখা ছিল। বসো, অমর বললেন। বিক্রম বসল। তার বুক ধড়ফড় করছিল। শিবানী বলল, আমরা একটি ট্রাস্ট বানিয়েছি। এর লক্ষ্য হল সেই শিশুদের সাহায্য করা যারা গরিবীর কারণে পড়তে পারে না। বিক্রম মাথা নাড়ল। এটা খুব ভালো কথা। অমর আরও বললেন, আর আমরা চাই যে তুমি এই ট্রাস্টের অংশ হও। তোমার সাহায্যে আমরা আরও শিশুর কাছে পৌঁছতে পারব। বিক্রম চমকে গেল। আমি? কিন্তু আমি তো শিক্ষিত নই। শিবানী বলল, শিক্ষাই সবকিছু নয়। তোমার কাছে অভিজ্ঞতা আছে, বুদ্ধি আছে, তুমি জানো গরিবী কি জিনিস। তোমার সাহায্যে আমরা সঠিক মানুষের কাছে পৌঁছতে পারব। বিক্রম কিছুক্ষণ চুপ থাকল। তারপর বলল, যদি আমি আপনাদের সাহায্য করতে পারি তবে নিশ্চয়ই করব। সেই দিন তিনজনের জীবনের মোড় ঘুরে গেল। অমর খান্নার মনে প্রথমবার প্রশ্ন উঠল, টাকাই কি সত্যি সবকিছু? আর শিবানী প্রথমবার অনুভব করল যে সঠিক আর ভুলের মাঝে দাঁড়িয়ে থাকা কতটা কঠিন। বিক্রম প্রথমবার জানল যে মনুষ্যত্বের কোনো দাম হয় না। কয়েক সপ্তাহের মধ্যেই মুম্বাইয়ে পরিবর্তন দেখা দিতে লাগল। হাইওয়ের পাশে যেখানে দুর্ঘটনা ঘটেছিল সেখানেই একটি হেল্প ডেস্ক শুরু হল। সেখান থেকে অ্যাম্বুলেন্স, প্রাথমিক চিকিৎসা আর আইনি সাহায্য সব পাওয়া যেত। অনেক শিশু যারা আগে ঢাবায় আর নির্মাণ সাইটে কাজ করত, এখন সন্ধ্যায় পড়ার জন্য আসত। পারুলের স্কুল বদলে গিয়েছিল, কিন্তু তার স্বভাব সেই একই রইল। একদিন সে বিক্রমকে জিজ্ঞেস করল, ভাইয়া, আমরা কি এখন বড়লোক হয়ে গেছি? বিক্রম হাসল, না, আমরা দায়িত্বশীল হয়ে গেছি। শিবানী প্রায় নিজে সেখানে আসত, বাচ্চাদের সাথে দেখা করত, তাদের ঘরের অবস্থা বুঝত। প্রথমবার তার মনে হল তার জীবনের অর্থ কোনো পার্টি বা মিটিংয়ের চেয়ে বড়। অমর খান্নাও বদলে যাচ্ছিলেন। তিনি এখন সিদ্ধান্ত শুধু ফাইল দেখে নিতেন না, মানুষের কথা শুনতেন। তার উপলব্ধি হল যে সম্মান উঁচু ইমারত দিয়ে নয়, সঠিক সিদ্ধান্ত দিয়ে তৈরি হয়। কিন্তু প্রতিটি ভালো শুরুর সাথে নতুন সংগ্রামও আসে। ট্রাস্টের খবর যখন ছড়িয়ে পড়ল, কিছু লোকের কাছে তা ভালো লাগল, কিন্তু কারো কারো কাছে খারাপ। অমরের কিছু পুরনো বন্ধু তাকে অন্যভাবে দেখতে শুরু করলেন। একদিন এক বড় মিটিংয়ে অমরের এক পুরনো সঙ্গী বললেন, অমর, তুমি আবেগপ্রবণ হয়ে গেছ। এই ট্রাস্ট সব লোক দেখানো, আসল ব্যবসার দিকে মন দাও। অমর শান্তভাবে জবাব দিলেন, আমি জীবনে প্রথমবার কিছু সঠিক করছি। যদি এটা লোক দেখানো হয় তবে আমার এই লোক দেখানোই পছন্দ। ওদিকে বিক্রমকেও নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছিল। বস্তির লোক তার উপর হিংসে করতে শুরু করেছিল। কিছু লোক বলতো, দেখো বিক্রমকে, বড়লোকদের পা চাটছে। একদিন বিক্রমের প্রতিবেশী তাকে বলল, তুই এখন আমাদের মতো লোকেদের সাথে কথাও বলিস না। বিক্রম জবাব দিল, আমি সেই একই আছি যা আগে ছিলাম, শুধু এখন আমি আরও মানুষের সাহায্য করার চেষ্টা করছি। কিন্তু কথা বাড়তেই থাকল। এক রাতে যখন বিক্রম কাজ থেকে ফিরছিল,
কিছু ছেলে তাকে ঘিরে ধরল। তাদের মধ্যে একজন বলল, নিজেকে কি মনে করিস? বড় লোকদের সাথে ঘুরতে শুরু করে আমাদের ভুলে গেলি? বিক্রম শান্তভাবে বলল, আমি কাউকে ভুলিনি। আমি শুধু আমার বোনের জন্য এক উন্নত জীবন চাই। তাহলে আমাদের বাচ্চাদের কি হবে? অন্যজন জিজ্ঞেস করল। বিক্রম বলল, তোমরাও এসো, ট্রাস্ট সবার জন্য। নিজেদের বাচ্চাদের পাঠাও, তারাও পড়ার সুযোগ পাবে। এটা শুনে ছেলেরা চুপ হয়ে গেল। তারা ভেবেছিল বিক্রম বদলে গেছে, কিন্তু সে সেই একই ছিল। শুধু তার কাছে এখন একটি সুযোগ ছিল, যা সে সবার সাথে ভাগ করে নিতে চেয়েছিল। ধীরে ধীরে ট্রাস্টের পরিধি বাড়তে লাগল। প্রথমে 5 জন বাচ্চা এলো, তারপর 10 জন, তারপর 20 জন। প্রতিটি বাচ্চার নিজের গল্প ছিল। কেউ বাবা মাকে হারিয়েছিল, কেউ অসুখের সাথে লড়াই করছিল, কেউ শুধু এই কারণে পড়তে পারছিল না কারণ টাকা ছিল না। শিবানী প্রতিটি বাচ্চার সাথে দেখা করত, তাদের গল্প শুনত। একদিন একটি ছোট মেয়ে তাকে জিজ্ঞেস করল, দিদি, আপনি আমাদের সাহায্য কেন করছেন? শিবানী বলল, কারণ যখন আমার প্রয়োজন ছিল তখন কেউ আমার সাহায্য করেছিল। এখন আমার পালা। মেয়েটি হাসি মুখে বলল, আমিও বড় হয়ে কারো সাহায্য করব। এটা শুনে শিবানীর চোখে জল এসে গেল। তার মনে হল, এটাই তো আসল পরিবর্তন, যখন একটি ভালো কাজ অন্য একটি ভালো কাজের জন্ম দেয়। কিন্তু প্রতিটি ভালো কাজে কিছু লোক বাধা দেবার চেষ্টা করে। একদিন ট্রাস্টের অফিসে এক সরকারি আধিকারিক এলেন। তিনি বললেন, আপনাদের সব কাগজপত্র ঠিক নেই, এই ট্রাস্ট বন্ধ করতে হবে। অমর জানতেন এটা শুধু বাহানা, আসল কথা হল সেই আধিকারিক ঘুষ চাইছিলেন। কিন্তু অমর পরিষ্কার বললেন, আমাদের সব কাগজপত্র সঠিক আছে, যদি কোনো অভাব থাকে তবে জানান, আমরা তা পূরণ করব। আধিকারিক ঘুরিয়ে ফিরিয়ে ঘুষের কথা বললেন, কিন্তু অমর মানা করে দিলেন। এটা শুনে আধিকারিক রেগে গেলেন এবং বললেন যে এর ফল ভোগ করার জন্য তৈরি থাকবেন। এই বলে তিনি চলে গেলেন। সেই রাতে অমর দুশ্চিন্তায় ছিলেন। তিনি জানতেন এখন বিপদ আসবে। কিন্তু শিবানী বলল, পাপা, আমরা সঠিক কাজ করছি, ভয় পাওয়ার কিছু নেই। পরের কয়েকদিন খুব কঠিন গেল। ট্রাস্টের ওপর নানা ধরনের অভিযোগ আনা হলো, কিন্তু অমর আর শিবানী সাহস হারালেন না। তারা উকিলের সাহায্য নিলেন আর সব কাগজপত্র ঠিক করলেন। এর মধ্যেই একটি বড় খবর এলো। একটি জাতীয় সংবাদপত্র ট্রাস্টের ব্যাপারে লিখল। খবরের শিরোনাম ছিল, যখন মনুষ্যত্ব টাকাকে হারালো। এই খবরের পর ট্রাস্ট পরিচিতি পেল, লোকে এর প্রশংসা করল, কিছু লোক আর্থিক সাহায্যও দিলেন। ধীরে ধীরে ট্রাস্ট শক্তিশালী হতে লাগল। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন বিক্রমের মধ্যে এলো। আগে সে শুধু নিজের বোনের জন্য বাঁচত, এখন সে অন্য বাচ্চাদের জন্য কাজ করতে শুরু করল। সে প্রতি সপ্তাহে বস্তিতে যেত আর বাচ্চাদের ট্রাস্টের ব্যাপারে জানাত। একদিন সে একটি বাচ্চাকে রাস্তায় ময়লা কুড়োতে দেখল। সে তার কাছে গেল আর জিজ্ঞেস করল, তুমি কি পড়তে চাও? ছেলেটি বলল, পড়ে কি হবে, পেট ভরাতে হবে, সেটা তো এভাবেই হয়ে যায়। বিক্রম বলল, পেট ভরানোর আরও অনেক উপায় আছে, পড়লে ভালো কাজ পাবে, উন্নত জীবন পাবে। ছেলেটি ভাবল এবং তারপর হ্যাঁ বলে দিল। বিক্রম তাকে ট্রাস্টে নিয়ে গেল, সেখানে তার ভর্তি হল। কয়েক মাসেই সেই ছেলেটি বদলে গেল। আগে সে রাস্তায় ময়লা কুড়োত, এখন সে স্কুলে যেত। এভাবেই অনেক শিশুর জীবন বদলে গেল। আর প্রতিটি পরিবর্তনের সাথে বিক্রম, শিবানী ও অমরের বিশ্বাস বাড়তে থাকল। কিন্তু একদিন এক নতুন মোড় এলো। পারুলের শরীর আবার খারাপ হয়ে গেল। এবার এটা আরও গুরুতর ছিল। ডাক্তার বললেন তার একটি দামি অপারেশনের প্রয়োজন আছে। বিক্রম ঘাবড়ে গেল, তার কাছে এত টাকা ছিল না। সে শিবানীকে ফোন করল এবং জানালো। শিবানী বলল, চিন্তা করো না, আমরা সব দেখে নেব। কিন্তু বিক্রমের মনে হলো সে বারবার সাহায্য চাইছে, তার ভালো লাগছিল না। সে বলল, না, আমি নিজেই কিছু একটা করব। শিবানী বোঝালো, এটা সাহায্য নয় বিক্রম, আমরা একটি পরিবার, আর পরিবারে কেউ কারো কাছে সাহায্য চায় না, শুধু পাশে থাকে। এটা শুনে বিক্রমের চোখে জল এসে গেল। তার মনে হলো সে শুধু এক প্রাণ বাঁচায়নি, বরং একটি সম্পর্ক তৈরি করেছে। পারুলের অপারেশন হল এবং সফল হল। যখন তার জ্ঞান ফিরল, বিক্রম তার কাছে বসেছিল। পারুল বলল, ভাইয়া, আমি ঠিক হয়ে যাব না? বিক্রম বলল, অবশ্যই, আর তুমি বড় হয়ে ডাক্তার হবে, তারপর তুমি অন্যদের সাহায্য করবে। পারুল হাসি মুখে বলল, নিশ্চয়ই। সেই রাতে বিক্রম প্রথমবার ভাবল, জীবন কত অদ্ভুত। কয়েক মাস আগে সে শুধু নিজের বোনের চিকিৎসার চিন্তায় ছিল,
আজ সে শত শত শিশুর জীবন বদলে দিতে সাহায্য করছে। আরও কয়েক মাস কেটে গেল। ট্রাস্ট এখন শুধু মুম্বাইয়ে সীমাবদ্ধ রইল না, এর শাখা অন্য শহরেও খুলতে লাগল। হাজার হাজার শিশু সাহায্য পাচ্ছিল, কিন্তু সবচেয়ে বড় কথা ছিল মানুষের চিন্তাধারা বদলাচ্ছিল। এক সন্ধ্যায় বিক্রম সেই একই রাস্তায় দাঁড়িয়েছিল যেখানে সব শুরু হয়েছিল। স্ট্রিট লাইট জ্বলছিল, পাশে হেল্প ডেস্কে 2 জন যুবক মোতায়েন ছিল। তখনই একটি পুরনো বাইক এসে থামল। বাইক আরোহী বলল, ভাই, পেট্রোল শেষ হয়ে গেছে। বিক্রম হাসল, দাঁড়ান, সাহায্য পেয়ে যাবেন। যখন বাইক আরোহী চলে গেল, শিবানী পাশে এসে দাঁড়াল। যদি সেই রাতে তুমি না থাকতে তবে... বিক্রম রাস্তার দিকে তাকাল। তবে হয়তো আজ এইসবও হতো না। শিবানী বলল, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, কিন্তু আসলে তুমি আমাদের বাঁচতে শিখিয়েছ। বিক্রম মাথা নাড়ল। মনুষ্যত্ব কারো একার নয়, সবার। সেই সন্ধ্যায় ট্রাস্টের অফিসে এক বড় মিটিং ছিল। অমর খান্না সবাইকে জানালেন যে ট্রাস্ট গত বছর 10,000 শিশুর সাহায্য করেছে। এই সংখ্যা আগামী বছর দ্বিগুণ হতে চলেছে। সবাই খুশি ছিল, কিন্তু অমর বললেন, এটা শুধু শুরু। আমাদের আসল লক্ষ্য হল প্রতিটি শিশু যেন শিক্ষা আর স্বাস্থ্য পায়, আর এটা তখনই হবে যখন সবাই এতে অংশ নেবে। মিটিংয়ের পর শিবানী বিক্রমকে বলল, তুমি জানো, আগে আমি ভাবতাম টাকাই সবকিছু, কিন্তু তুমি আমাকে শিখিয়েছ যে মনুষ্যত্বই সবচেয়ে বড় সম্পদ। বিক্রম বলল, আর তুমি আমাকে শিখিয়েছ যে আমিরি আর গরিবই শুধু টাকা দিয়ে নয়, মন দিয়ে ঠিক হয়। দুজনেই হাসল। এই বন্ধুত্ব অদ্ভুত ছিল। এক ধনী ঘরের মেয়ে আর এক গরিব ছেলে, কিন্তু মনুষ্যত্ব তাদের জুড়ে দিয়েছিল। এর মধ্যেই একটি বড় খবর এলো। সরকার ট্রাস্টকে একটি জাতীয় পুরস্কার দিয়ে সম্মানিত করল। এই পুরস্কার সেই সব মানুষকে দেওয়া হয় যারা সমাজসেবায় অসামান্য কাজ করেন। অমর, শিবানী আর বিক্রম 3 জনকে দিল্লিতে ডাকা হলো। সেখানে এক বড় অনুষ্ঠানে তাদের সম্মানিত করা হলো। যখন বিক্রম মঞ্চে গেল, তার নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না। সেই বিক্রম যে কয়েক মাস আগে রাস্তায় মজদুরি করত, আজ জাতীয় মঞ্চে দাঁড়িয়েছিল। সে মাইকে বলল, আমি কোনো বড় মানুষ নই, আমি শুধু সেটাই করেছি যা প্রতিটি মানুষের করা উচিত। কারো সাহায্য করেছি, আর আজ আমি জানতে পারলাম সাহায্য করলে জীবন কতটা বদলে যেতে পারে। শুধু সেই মানুষের নয় যার সাহায্য করা হয়, বরং সেই মানুষেরও যে সাহায্য করে। সবাই হাততালি দিতে লাগল। বিক্রমের চোখে জল ছিল। সে ভাবছিল, যদি সেই রাতে সে না থামত, তবে আজ এইসব হতো না। অনুষ্ঠানের পর যখন তারা মুম্বাই ফিরলেন, বস্তিতে বিশাল সংবর্ধনা হল। সবাই খুশি ছিল। এখন কেউ বিক্রমকে মন্দ বলত না, সবাই তাকে সম্মান করত। এক বৃদ্ধ লোক বললেন, বিক্রম, তুই আমাদের সবার নাম উজ্জ্বল করেছিস। তুই দেখিয়ে দিলি যে গরিব হওয়া কোনো লজ্জার কথা নয়, লজ্জার কথা হল মনুষ্যত্ব না থাকা। বিক্রম হাতজোড় করে বলল, এইসব একা আমার জন্য হয়নি। শিবানীজি আর অমর সাহেবও অনেক পরিশ্রম করেছেন। ওদিকে অমর খান্না নিজের ঘরে বসে ভাবছিলেন। তার মনে পড়ল কিভাবে তিনি প্রথমবার বিক্রমকে দেখেছিলেন, আর কিভাবে তার মনে হয়েছিল এই ছেলেটি সুযোগের সদ্ব্যবহার করবে। কিন্তু বিক্রম তাকে ভুল প্রমাণ করেছে। সে দেখিয়েছে গরিবী মানুষকে ছোট করে না। শিবানী নিজের ঘরে বসে ডায়েরিতে লিখছিল। সে লিখল, আজ আমার উপলব্ধি হল, আসল সম্পদ টাকায় নয়, মনে থাকে। বিক্রমের কাছে টাকা ছিল না, কিন্তু তার কাছে মনুষ্যত্ব ছিল, আর সেই মনুষ্যত্বই আমাদের জীবন বদলে দিয়েছে। কিছুদিন পর ট্রাস্ট একটি নতুন পরিকল্পনা শুরু করল। এই পরিকল্পনায় সেই সব শিশুদের হাতের কাজ শেখানো হতো যারা পড়ায় দুর্বল ছিল। কাউকে কাঠের কাজ শেখানো হতো, কাউকে ইলেকট্রিকের, কাউকে কম্পিউটারের। বিক্রম বলল, প্রতিটি শিশু ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে পারে না, কিন্তু প্রতিটি শিশুর কাছে কোনো না কোনো প্রতিভা অবশ্যই থাকে। আমাদের শুধু সেই প্রতিভাকে চিনতে হবে। এই পরিকল্পনা খুব সফল হল। শত শত শিশু হাতের কাজ শিখল আর নিজেদের জীবন বদলে দিল। একদিন পারুল বিক্রমকে বলল, ভাইয়া, আমাকেও ট্রাস্টে কাজ করতে হবে। বিক্রম বলল, আগে তুমি পড়া শেষ করো, তারপর যা মন চায় তা করো। পারুল বলল, আমি ডাক্তার হব আর গরিব শিশুদের চিকিৎসা করব, একেবারে ফ্রি। বিক্রমের চোখ ভরে এলো। সে বোনকে জড়িয়ে ধরল। তুই আমার প্রাণ, পারুল, আর তুই যাই হবি, আমি গর্বিত হব। মাস কেটে বছর গেল। ট্রাস্টের কাজ বাড়তে লাগল। এখন এটা শুধু একটি প্রতিষ্ঠান রইল না, এটি একটি আন্দোলনে পরিণত হল। মানুষ নিজের থেকে এগিয়ে এসে সাহায্য করতে লাগল।
কেউ টাকা দিল, কেউ সময় দিল, কেউ নিজের দক্ষতা দিল। একদিন এক বৃদ্ধা ট্রাস্টের অফিসে এলেন। তিনি বললেন, আমার কাছে টাকা নেই, কিন্তু আমি রান্না করতে পারি। আমি কি বাচ্চাদের জন্য রান্না করতে পারি? শিবানী বলল, নিশ্চয়ই, আপনার স্বাগতম। এভাবেই ছোট ছোট অবদানে ট্রাস্ট শক্তিশালী হতে লাগল, আর প্রতিটি অবদানের সাথে মনুষ্যত্বের জয় হতে থাকল। 1 বছর কেটে গেল। সেই রাতের 1 বছর পূর্ণ হয়েছিল যখন বিক্রম শিবানীর প্রাণ বাঁচিয়েছিল। এই উপলক্ষে ট্রাস্ট একটি বড় অনুষ্ঠানের আয়োজন করল। সব বাচ্চা, তাদের বাবা মা, ট্রাস্টের সদস্য সবাই এসেছিলেন। বিক্রম মঞ্চে বলল, 1 বছর আগে আমি শুধু একটি প্রাণ বাঁচিয়েছিলাম, কিন্তু আজ আমরা হাজার হাজার জীবন বদলে দিয়েছি। এই সব এজন্যই হয়েছে কারণ আমরা মনুষ্যত্বকে ছাড়িনি। শিবানী বলল, বিক্রম আমাকে শিখিয়েছে টাকা সব কিছু নয়, আর আমি শিখেছি আসল খুশি অন্যদের সাহায্য করায়। অমর বললেন, আমি আমার জীবনে অনেক কিছু রোজগার করেছি, কিন্তু আসল রোজগার হলো এটাই যে আমি আমার মেয়েকে সঠিক পথ দেখিয়েছি আর একটি ছেলে পেয়েছি। সবাই হাততালি দিতে লাগল। সেই দিন মুম্বাইয়ের ভিড়ে কোনো বড় শোরগোল হল না, কোনো উৎসব পালন হল না, কিন্তু একটি সত্যিকারের পরিবর্তন চুপচাপ নিজের শিকড় গেড়ে দিয়েছিল। কারণ একটি গ্রামের গরিব ছেলে যে কোনো কিছু না চেয়ে সাহায্য করেছিল, সে এটা প্রমাণ করে দিয়েছিল যে শহর বদলানোর জন্য সম্পদ নয়, হৃদয় প্রয়োজন। আর এটাই ছিল মুম্বাইয়ের মনুষ্যত্বের গল্প, এবং একটি সিদ্ধান্তের গল্প যা অনেক জীবনকে জুড়ে দিয়েছিল। বিক্রম আজকেও সেই বস্তিতেই থাকে, কিন্তু এখন তার পরিচয় বদলে গেছে। সে শুধু একজন মজুর নয়, একটি দৃষ্টান্ত। শিবানী আজকেও সেই বড় বাড়িতেই থাকে, কিন্তু এখন তার চিন্তা বদলে গেছে। সে শুধু একজন বড়লোকের মেয়ে নয়, একজন দায়িত্বশীল মানুষ। আর অমর আজকেও সেই অফিসেই কাজ করেন, কিন্তু এখন তার লক্ষ্য বদলে গেছে। তিনি শুধু একজন বিল্ডার নন, একজন সমাজসেবক। 3 জন আলাদা আলাদা জীবন কাটাতেন, কিন্তু এক রাত তাদের জুড়ে দিয়েছিল। আর সেই জোড় হাজারো জীবন বদলে দিয়েছে। আজও যখন কেউ সেই রাস্তা দিয়ে যায় যেখানে দুর্ঘটনা ঘটেছিল, সেখানে একটি বোর্ড টাঙানো দেখা যায়। তাতে লেখা আছে, এখানে মনুষ্যত্ব জিতেছিল। আর হ্যাঁ, পারুল আজও পড়ছে। সে তার ভাইয়ার মতো হতে চায়, এমন একজন মানুষ যে কোনো কিছু না চেয়ে অন্যদের সাহায্য করে। এই গল্প এখানেই শেষ হয়, কিন্তু মনুষ্যত্বের গল্প কখনো শেষ হয় না। তা প্রতিদিন, প্রতি মুহূর্তে সব জায়গায় লেখা হয়। শুধু প্রয়োজন এমন একটি হৃদয়ের যা অন্যদের জন্য স্পন্দিত হয়। যদি এই গল্পটি আপনার হৃদয়ে ছুঁয়ে থাকে, তবে আমাদের চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার নিশ্চয়ই করবেন। কমেন্টে নিজের এবং নিজের শহরের নাম লিখুন, যাতে আমরা জানতে পারি আমাদের গল্পগুলো কোথায় কোথায় মানুষের হৃদয়ে স্পর্শ করছে। আবার দেখা হবে নতুন একটি আবেগঘন গল্পের সাথে। ততক্ষণ খুশি থাকুন, সুস্থ থাকুন এবং নিজের সম্পর্কগুলোকে সময় দিন। জয় হিন্দ, জয় ভারত।